যে প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না। কেন এই পরিস্থিতি দর্শক তা নিয়ে বিশ্লেষণ করব। প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করবেন না। তার ক্ষমতা প্রয়োজন নেই, কিন্তু বাংলাদেশের জন্য ডক্টর ইউনূসের প্রয়োজন আছে। সম্মানিত উপদেষ্টাদের কাছে আমরা অনুরোধ করছি যে জাতির বৃহত্তর স্বার্থে ডক্টর ইউনূসকে তার চেয়ারে রাখেন। আপনারা কেউ কেউ যদি মনে করেন আপনি সরে গেলে হবে, সরে যান। ডক্টর ইউনূস ক্ষমতা থাকা ভালো দেশের জন্য। দেশ যে দেউলিয়া হয়ে আছে, উনি আইসা অনেক কিছুই শুধরাইতেছে। উনি যেভাবে মনে করেন যে আছে তাকে ঠিক থাকতে দিতেছে না। দেশের জন্য জনগণের জন্য ভালোভাবে কাজ করতে পারে তাহলে উনি থাকুক। এখন বাংলাদেশের মানুষের দাবি উঠছে কিছু কিছু উপদেষ্টার পদত্যাগ করা উচিত। তখন আপনারা নতুন করে সামনে নিয়ে আসলেন ডক্টর ইউনূস পদত্যাগ করছে। অর্থ হচ্ছে আপনারা একটা ইস্যু আর একটা ইস্যু থেকে ধামাচাপা দিয়ে রাখতে চান। এটা রাজনৈতিক দেউলিয়াত্বের প্রমাণ। আপনারা এভাবে করে রাজনীতিতে সফল হতে পারবেন না। সফল হতে হলে আদর্শের পরিবর্তন করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিওটি যারা দেখছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। প্রিয় দর্শক, সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, রাজনৈতিক অঙ্গন জুড়ে সারা দেশের মানুষের মুখে, দেশের গণমাধ্যম পেরিয়ে আন্তর্জাতিক মিডিয়াতে এখন একটা বিষয় নিয়ে আলোচনা। প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস নাকি পদত্যাগ করবেন? সত্যিকার অর্থে কি তিনি পদত্যাগ করবেন, নাকি তিনি প্রধান উপদেষ্টার পদে থাকছেন? প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা কয়েকটা প্রতিবেদন দেখব। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করছেন না। তিনি পদত্যাগের সিদ্ধান্ত প্রত্যাহার করেছে। তিনি দেশ সংস্কার না করে, দেশের বিচার কাঠামো সংস্কার না করে, ন্যায় বিচার প্রতিষ্ঠা না করে, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ না তৈরি করে তিনি পদত্যাগ করবেন না বলে জানিয়েছেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, চলুন কথা না বাড়ি আমরা কয়েকটা প্রতিবেদন দেখে আসি। আমরা দেখি সত্যিকার অর্থে কি তাহলে পদত্যাগ করছেন না ডক্টর মোহাম্মদ ইউনূস? তাহলে যে গতকাল থেকে সারা দেশ জুড়ে, সারা দেশের বিভিন্ন গণমাধ্যম, আন্তর্জাতিক মিডিয়া, দেশের রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে চায়ের দোকান পর্যন্ত সব জায়গায় যে আলোচনা হলো পদত্যাগ হবে, পদত্যাগ করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তাহলে এটা কি ছিল? এটা সত্য ছিল। প্রফেসর ইউনূস, ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি এক প্রকারে বিরক্ত হয়ে, ক্ষিপ্ত হয়ে বলেছিলেন পদত্যাগ করবেন তিনি। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, পুরো ভিডিওটা আমরা দেখি, তারপরে কথা বলি। আসসালামু আলাইকুম দর্শক। বাংলাদেশের টলটলায়মান রাজনীতি, আগেই আপনাদেরকে বলেছি, যে কোনো মুহূর্তে যে কোনো ঘটনা ঘটতে পারে। প্রধান উপদেষ্টা শনিবারে পদত্যাগ করবেন বা যে কোনো মুহূর্তে তিনি পদত্যাগ করবেন। গতকালকেই তিনি পদত্যাগের খসড়া রেডি করেছিলেন জাতির উদ্দেশ্যে ভাষণে। তিনি কেন পদত্যাগ করছেন, কি তার উদ্দেশ্য ছিল এবং তার বিস্তারিত তিনি বর্ণনা দিয়ে তিনি পদত্যাগ করবেন। এবং উপদেষ্টাদেরকে বলেছেন, যমুনায় যে 4 ঘন্টা দীর্ঘ বৈঠক হয়েছে সেখানে বলেছেন যে তাদেরকেই অন্তর্বর্তী সরকার গঠন করে এগিয়ে যাওয়ার জন্য তিনি এই নির্বাচনের দায়িত্ব নেবেন না। আজকে একটি গুরুত্বপূর্ণ ফেসবুক পোস্ট পাওয়া গেল দর্শক, সেটি হচ্ছে ফয়েজ আহমেদ তোয়েব। তিনি বলছেন যে প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না। কেন এই পরিস্থিতি দর্শক তা নিয়ে বিশ্লেষণ করব। তবে তার আগে অনুরোধ করছি, যারা ভয়েস বাংলা এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার দিয়ে ভয়েস বাংলার সঙ্গেই থাকবেন। আসুন আমরা দেখি, যুগান্তর পত্রিকায় কিছুক্ষণ আগে একটি শিরোনাম এসছে, প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করবেন না। তার ক্ষমতা প্রয়োজন নেই, কিন্তু বাংলাদেশের জন্য ডক্টর ইউনূসের প্রয়োজন আছে। শুক্রবার নিজের ফেসবুক পেজে প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তোয়েব এমন কথা বলেন। সেই সঙ্গে তিনি সরকারকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আরো নিবিড়ভাবে নিয়মিত আলোচনায় বসতে, তাদের মতামত নিতে এবং কোনো ধরনের বিচ্ছিন্নতা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন ফয়েজ আহমেদ। এটা দর্শক খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমি বারবার বলছি, বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলো একটা প্রতিষ্ঠান। বিএনপি, জামাত ইসলাম সহ আরো যে রাজনৈতিক দলগুলো, তাদের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা আছে, তারা প্রতিষ্ঠান হিসেবে দাঁড়িয়েছে। এখন একটা মবের মধ্য দিয়ে একটা রাজনৈতিক দলের সৃষ্টি, নতুন রাজনৈতিক দল, তাদের ম্যাচুরিটি কি, এটার উপর নির্ভর করে যদি ডক্টর ইউনূস চলতে চান, সেটা যে বড় ধরনের ভুল আজকে প্রমাণিত হচ্ছে। অন্তত ইশরাক ইস্যুতে সরকার যেভাবে ভুল সিদ্ধান্ত নিল এবং 7 দিন, 8 দিন, 9 দিন পর্যন্ত রাজধানী অচল অবস্থার মধ্যে পড়লো, এর থেকে বোঝা যায় যে তাদের ম্যাচুরিটির যথেষ্ট অভাব আছে। আলাপ আলোচনা দরকার এবং যে কোনো ইস্যুতে ঘন ঘন
বিএনপি জামাত তাদের মতামত নিয়ে সরকার পরিচালনা করা উচিত। এই বিষয়টি কেন সচেতনভাবে তিনি এড়িয়ে যাচ্ছেন এবং সেটা যে একটা সংকট তৈরি করলো, আজকে কিন্তু সেই কথাটি ফয়েজ আহমেদ তোয়েব তার ভেরিফাইড ফেসবুক পেজে তুলে ধরলেন। ফয়েজ আহমেদ তোয়েবের ফেসবুক পোস্টটি যেটা বলা হচ্ছে যে প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষমতার প্রয়োজন নেই, কিন্তু বাংলাদেশের জন্য, বাংলাদেশের শান্তিপূর্ণ ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের দরকার আছে। বরং ক্যাবিনেটকে আরো গতিশীল হতে হবে, সরকারকে আরো বেশি ফাংশনাল হতে হবে, উপদেষ্টাদের আরো বেশি কাজ করতে হবে, দৃশ্যমান অগ্রগতি জনতার সামনে উপস্থাপন করতে হবে। এই ব্যাপারে কোনো দ্বিমত থাকতে পারে না। আমাদের দেখতে হবে যে গণঅভ্যুত্থান পরবর্তী জনতার সম্মতিতে ক্ষমতায় এসে প্রফেসর সাফল্য দেখিয়েছেন। বিশ্ব সম্প্রদায়ের কাছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্মান আছে, এটা রক্ষা করা আমাদের দায়িত্ব। আমি মনে করি সরকারকে এখন থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আরো নিয়মিতভাবে, নিবিড়ভাবে আলোচনায় বসতে হবে, নিয়মিত বসে এবং বিভিন্ন বিষয়ে তাদের মতামত চাইতে হবে। কোনো ধরনের বিচ্ছিন্নতা কাম্য নয়। দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ যায়, মাসের পর মাস যায়, ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু তাদের সঙ্গে বৈঠক করেন না। কিন্তু যে কোনো মুহূর্তে এনসিপির নেতারা যে হাজির হন, তাদের সঙ্গে পরামর্শ করেন, এটি খুবই রাজনৈতিকভাবে দৃষ্টিকটু। পাশাপাশি সেনাবাহিনীও রাজনীতিতে নাক গলাতে পারবে না। আজকের দুনিয়ায় কোনো সভ্য দেশের সেনাবাহিনী রাজনীতি করে না। তাই ডিসেম্বরের মধ্যে নির্বাচনের বক্তব্যে সেনাপ্রধান জুরিডিকশনের কারেক্টনেস রক্ষা করতে পারেননি। তবে সেনাবাহিনীকে প্রাপ্য সম্মান দেখাতে হবে, আস্থায় রাখতে হবে। সেনাবাহিনী প্রশ্নে হুট করে কিছু করা যাবে না, হঠকারী কিছু করা যাবে না। তেমনি ইনক্লুসিভনেসের নাম করে আওয়ামী লীগের পুনর্বাসনও চাওয়া যাবে না। বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গর্ব এবং আস্থার জায়গা, সেটা কেউ ভঙ্গ করবে না। কিন্তু সংকটময় পরিস্থিতিতে সেনাবাহিনী একটা প্রতিষ্ঠান এবং তার অংশগ্রহণেই কিন্তু বাংলাদেশের পট পরিবর্তন হয়েছে। ফলে সেনাবাহিনী কিছুই বলতে পারবে না, সেনাবাহিনী বলবে না। যদি সেনাবাহিনীর সাথে সমন্বয় করে দেশটা চলে, ডক্টর মোহাম্মদ ইউনূস যদি তার প্রতিফলন ঘটান, তাহলে তো বলার প্রয়োজন নেই। কিন্তু যখনই নাকি আস্থায় চির ধরবে, তখনই কিন্তু যার যার মতন করে সে অবস্থান নেবে। কেননা এটা হচ্ছে একটা ইন্টারিম গভর্নমেন্ট, যার প্রধান লক্ষ্য হচ্ছে একটা নির্বাচন অনুষ্ঠান করা। সকল প্রস্তুতি শেষ করে নির্বাচন এপ্রিল মের মধ্যে অনুষ্ঠিত হবে বলেই আশা করি। এপ্রিল মে কেন জানুয়ারি ফেব্রুয়ারি না, বা জানুয়ারির মধ্যে না, যেখানে বিএনপি জামাত বলছে সেটা না কেন, এটার কোনো ব্যাখ্যা নেই। এই সময় সকল যৌক্তিক সংস্কার সম্পন্ন করতে হবে জুলাই সনদ। জুলাই আগস্ট 25-এ আমরা জাতীয়ভাবে 2 মাস জুলাই গণঅভ্যুত্থানের 1 বছর পূর্তির উদযাপন করব ইনশাল্লাহ, এবং আগস্টের মধ্যেই স্বৈরাচারী খুনি হাসিনার বিচারের প্রথম রায়টি আলোর মুখ দেখতে পাবে বলেও আশা করি। ইনশাল্লাহ আমরা হারবো না, আমাদের হারানো যাবে না। ইনকলাব জিন্দাবাদ, প্রফেসর ইউনূস জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। কেন ইনকলাব জিন্দাবাদ এই স্লোগানটা সরকারের মুখপাত্র হিসেবে এটি সমীচীন কিনা, এটাও নিশ্চয়ই আলোচনার অপেক্ষা রাখে। এটি সরকারের সাথে সংশ্লিষ্ট কোনো বক্তব্য ব্যক্তি দিতে পারেন কিনা, সেটা একটা প্রশ্ন। তবে হয়তো তিনি নিজের দায়িত্ব থেকে এই স্লোগানটি দিয়েছেন। যাই হোক, সেটা বিতর্ক না। মূল কথা হলো, এখন একটা সংকটজনক পরিস্থিতিতে একটা সর্বদলীয় বৈঠক, যেটা জামাত ইসলাম বলেছে, এটা খুবই প্রয়োজন। এই ব্যাপারে কোনো দ্বিমত নেই। দর্শক, সম্মানিত উপদেষ্টাদের কাছে আমরা অনুরোধ করছি যে জাতির বৃহত্তর স্বার্থে ডক্টর ইউনূসকে তার চেয়ারে রাখেন। আপনারা কেউ যদি মনে করেন আপনি সরে গেলে হবে, সরে যান। বেশ কয়েকদিন যাবৎ পরপর কিছু ঘটনা ঘটেছে এবং গতকাল আমরা একটা কথা ছড়িয়ে পড়ে যে প্রধান উপদেষ্টা তিনি আর শপথে থাকতে চান না, তিনি তার পদ থেকে ইস্তফা দিতে চান, এরকম একটা খবর ছড়িয়ে পড়ে। আমরা নানা তথ্য বিশ্লেষণ করে জানার চেষ্টা করি বিষয়টা কি। পরে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সূত্রে আমরা জানলাম যে প্রধান উপদেষ্টা বিভিন্ন কারণে উনি মনে করছেন যে তিনি যেভাবে রাষ্ট্র পরিচালনা করতে চাচ্ছেন, নানা কারণে তিনি সেটা পারছেন না, যার কারণে তিনি আর শপথে থাকতে চান না। পরিস্থিতিটা এমন হয়েছে যে আমরা দেখলাম যে বিএনপি এবং এনসিপি একেবারে মুখোমুখি অবস্থায় দাঁড়িয়ে গেছে এবং এটাকে কেন্দ্র করে সরকারের সাথেও এক ধরনের সম্পর্কের অবনতি তৈরি হয়েছে। আমাদের কাছে মনে হয়েছে যে সরকারের অবস্থান, সরকারের কর্তৃত্ব কিছুটা দুর্বল হয়েছে এবং সরকার তার কর্তৃত্ব প্রয়োগ করতে পারছে না। আর সরকার বলেছে যে আমাদের সব ধরনের ম্যান্ডেট আছে, অথচ এই কথাটাকেই কিন্তু সরকার যদি একটু চেষ্টা করত যে সবার সাথে পরামর্শ করে গুরুত্বপূর্ণ ভূমিকার সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে, সরকারের যেহেতু একটা জাতীয় ঐকমত্য কমিশন আছে, সেটাকে ব্যবহার করে এই জিনিসগুলো করতে পারত। তো এখানে আমরা যেটা দেখেছি, কারো পক্ষ থেকেই আমরা যখন ঘরোয়াভাবে আলোচনা করেছি, কারো কাছ থেকেই আমরা কোনো খারাপ উদ্দেশ্য পাই নাই। এখানে একটা মধ্যখানে একটা ভুল বোঝাবুঝি এবং অহেতুক এই যে বাকযুদ্ধ, এটার মাধ্যমে আমরা দেখেছি একটা সম্পর্কের অবনতির বিষয়টা তৈরি হয়েছে। রাওয়াতে এবং অফিসার্স অ্যাড্রেস উনি যে কথাগুলো বলেছেন, সেটা সেনাবাহিনীর আভ্যন্তরীণ কিছু আলোচনা তিনি সেখানে করেছেন, কিন্তু সেই কথাগুলো বিভিন্ন সংবাদ মাধ্যমে এসেছে
যদিও সেনাবাহিনীর বক্তব্যগুলো সাধারণত আইএসপিআর বা সরকারের তথ্যসূত্রের মাধ্যমে আসাটাই ছিল আমাদের জন্য কাঙ্ক্ষিত, কিন্তু আমরা দেখলাম এই বক্তব্যগুলো সোশ্যাল মিডিয়াতে এসেছে বিভিন্ন চ্যানেল দিয়ে, যার ফলে এই বক্তব্যগুলো নিয়ে নানা ধরনের ধূম্রজাল সৃষ্টি হয়েছে। আপনারা জানেন আমাদের দেশের স্বাভাবিক নিয়ম হচ্ছে সেনাবাহিনীকে আমরা রাজনীতির বিতর্কের ঊর্ধ্বে রাখি, সেনাবাহিনীকে কখনো আমরা রাজনীতির মধ্যে টেনে আনি না, এবং সেনাবাহিনী বাংলাদেশের জাতীয় ঐক্যের একটা অন্যতম প্রতীক। এবং এখন পর্যন্ত যতগুলো প্রতিষ্ঠান যতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, অপেক্ষাকৃত কম ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের সেনাবাহিনী। এই সমস্ত জটিল পরিস্থিতিগুলোকে চিহ্নিত করা এবং জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করা। কিন্তু আমরা দেখেছি সেনাবাহিনী প্রধানের বক্তব্যগুলো নিয়ে কখনো সরকার কোনো স্পষ্ট বক্তব্য দেয় নাই। সেজন্য যেই কথাটা এখন সমাজে, রাষ্ট্রে, সব জায়গায় ভেসে বেড়াচ্ছে যে প্রধান উপদেষ্টা বিরক্ত হয়ে গেছেন, উনি আর সংস্কার নির্বাচন প্রশ্নে উনি হতাশা বোধ করছেন, উনি মনে করছেন যে এই পরিস্থিতিতে ওনার পক্ষে একটা সংস্কার এবং একটা সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া সম্ভব না, সেজন্য উনি ওনার দায়িত্ব থেকে সরে যেতে চান। আমরা অনুরোধ করব যে তিনি সরে গেলেই এটা সমাধান হবে না, এবং ওনার সরে যাওয়ার বিষয়টাকে নিয়ে যদি আমরা কোনো রাজনৈতিক রং দেওয়ারও চেষ্টা করি, সেটাও আমাদের জন্য কোনো সমাধান বয়ে আনবে না। কারণ উনি যদি এখান থেকে সরে যান, আমাদের ঐক্যমতের ভিত্তিতে অন্য কেউ এই দায়িত্ব নিতে সাহস করবেন না, এবং যে পরিস্থিতিতে এটা হচ্ছে সেই পরিস্থিতিতে একটা শূন্যতা এবং একটা ভয় ভীতি অনেকের মধ্যে কাজ করবে, একটা অবিশ্বাস আমাদের মধ্যে কাজ করবে। সেজন্য আমরা আপনাদের মাধ্যমে আজকে স্পষ্ট করে বলতে চাই যে পদত্যাগ কোনো সমাধান নয়, বরং আলাপ আলোচনার মাধ্যমে সকল পক্ষ আপনারা একটা সমঝোতামূলক সমাধানে আসুন। যে সমস্ত উপদেষ্টাদের ব্যাপারে কথা উঠেছে, অভিযোগ উঠেছে, দেখেন অনেক বিষয় নিয়ে কথা হয়েছে, কিন্তু একজন উপদেষ্টাকে আমরা দেখলাম না দায় স্বীকার করে পদত্যাগ করতে। আমি অনুরোধ করব যে প্রফেসর ইউনূস, উনি হয়তো কঠোর হতে চান না, আমরা অনেকবার আশা করেছিলাম যে উনি ওনার উপদেষ্টা পরিষদে একটা পরিবর্তন আনবেন, কিন্তু আমরা দেখেছি উনি পরিবর্তন আনেন নাই, হয়তো নতুন নতুন কাউকে যুক্ত করেছেন। আমাদের অনুরোধ থাকবে যে প্রফেসর ইউনূস যেহেতু কঠোর হতে চান না, যে সমস্ত উপদেষ্টারা মনে করছেন যে আপনারা অনৈক্যের জন্য দায়ী, আপনারা বিভেদের জন্য দায়ী, আপনারা রাষ্ট্রটাকে একটা জায়গায় নিতে পারছেন না, প্লিজ আপনারা পদত্যাগ করুন। আপনারা পদত্যাগ করে সেখানে যোগ্য লোকদেরকে দায়িত্ব স্থাপনের জন্য আপনারা একটা পথ খুলুন। দ্বিতীয় কথা হচ্ছে, বিএনপির সাথে যে দূরত্বটা তৈরি হয়েছে, আমরা মনে করি এখানে একটা সমঝোতামূলক পদক্ষেপ নেওয়া দরকার। সেই সমঝোতামূলক পদক্ষেপ হতে পারে যে রাজনৈতিক কিছু লোককে প্রয়োজনে বিভিন্ন দলের পরামর্শ নিয়ে প্রয়োজনে রাজনৈতিক মেধাসম্পন্ন, ধীসম্পন্ন কিছু লোককে উপদেষ্টা পরিষদে আপনারা যুক্ত করেন। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি, পদত্যাগের পথে না গিয়ে স্বেচ্ছায় আমাদের একটা সমাধানমূলক পথ আমাদেরকে বের করা দরকার। আমরা বলতে চাই, এগুলো নিয়ে কথা এসেছে, ধরেন বিএনপি কিছু উপদেষ্টার দাবি জানিয়েছে, আবার তারা কিছু দাবি জানিয়েছে, এর বাইরেও আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন আলাপ আলোচনা নিয়ে সমালোচনা এসেছে। আমরা বিষয়টা বিবেকের উপর ছেড়ে দিতে চাই যে যারা মনে করছেন আপনারা যে আপনাকে নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে, আপনাকে নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, আপনাকে নিয়ে গত 10 দিন আগে আপনাকে যারা ভালোবাসতো তারা আজকে আপনাকে কোনো না কোনো কারণে, আপনার ত্রুটির কারণে আপনাকে পছন্দ করছে না, তো ভাই আপনি নিজ থেকে সরে যান না, তাহলে তো আমাদেরকে আর কোনো ইয়ে করতে নেই। এগুলো তো জিদাজিদের ব্যাপার। ধরেন আমি যখন বলবো আপনি সরে যান, তখন আপনি মনে করবেন আপনি সরে গেলে এটা আমার উইনিং, আমি উইনার হব। এই বিভেদ থেকে বা এই জিত থেকে অনেকে চাইলেও সেখান থেকে সরতে পারে না। সেজন্য আমরা কারো পদত্যাগ দাবি করছি না, আমরা বলছি ভদ্রলোকের মানে সম্মানে আপনারা যারা যারা মনে করবেন, আমি তো যদি মনে করি আজকে এবি পার্টির পদ থেকে, চেয়ারম্যানের পদ থেকে আমি সরে গেলে যদি এই রাষ্ট্র উপকৃত হয়, আমি সরে গেলে অসুবিধাটা কি? আমি তো সম্মানিত হব মানুষের কাছে, তাই না? তো এই বিবেকটা আমরা আমাদের সম্মানিত উপদেষ্টাদের কাছে আমরা অনুরোধ করছি যে জাতির বৃহত্তর স্বার্থে ডক্টর ইউনূসকে তার চেয়ারে রাখেন। আপনারা কেউ কেউ যদি মনে করেন আপনি সরে গেলে হবে, সরে যান। এখন বাংলাদেশের মানুষের দাবি উঠছে কিছু কিছু উপদেষ্টার পদত্যাগ করা উচিত, তখন আপনারা নতুন করে সামনে নিয়ে আসলেন ডক্টর ইউনূস পদত্যাগ করছে। অর্থ হচ্ছে আপনারা একটা ইস্যু আর একটা ইস্যু থেকে ধামাচাপা দিয়ে রাখতে চান। এটা রাজনৈতিক দেউলিয়াত্বের প্রমাণ। আপনারা এভাবে করে রাজনীতিতে সফল হতে পারবেন না। সফল হতে হলে আদর্শের পরিবর্তন করেন, সফল হতে হলে সত্যিকার জিনিসগুলো জাতির কাছে প্রচার করুন। মিথ্যা বানোয়ার বিভ্রান্ত ছড়িয়ে জনগণের কাছে ভালোবাসা পাবেন না। অতএব প্রিয় দেশবাসী, আমরা বিশ্বাস রাখি ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করবেন না। তাকে আমাদের রাখতে হবে, আর তিনি রাগ হলেও রাখতে হবে, খুশি থাকলেও রাখতে হবে, পদত্যাগ করতে চাইলেও রাখতে হবে, না করতে চাইলেও রাখতে হবে। ইউনূস সাহেবের বিকল্প আমাদের হাতে আর কোনো
পথ নেই এবং তাকে দিয়েই নির্বাচন পর্যন্ত ওয়েট করতে হবে। তবে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের প্রতি আমার অনুরোধ, আপনার এই উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করুন। যাদেরকে নিয়ে বিতর্ক আছে বাদ দিয়ে দেন, অথবা তাদেরকে ডেকে নিয়ে বলেন যে তোদের যদি কোনো স্বার্থ না থেকে থাকে আল্লাহর রাস্তায় পদত্যাগ করো। এই যাত্রায় ডক্টর মোহাম্মদ ইউনূস বিদায় নেবেন না, তিনি হয়তো থেকে যাবেন তার দায়িত্বে, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে এখন ব্যবহার করে এক দলকে থাকতে হচ্ছে ক্ষমতায়। বাংলাদেশে একটা সময় বাংলাদেশের সমগ্র জনগণের কাছে বিশ্বস্ত হাতিয়ার ছিল উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ। আমরা তাদেরকে নির্দ্বিধায় সমর্থন করেছি, ভালোবেসেছি, এখনো যে কোনো মূল্যে আমরা তাদের কল্যাণ কামনা করি, সবসময় তাদের সমর্থন জুগিয়ে গিয়েছি। কিন্তু সাম্প্রতিক সময়ে এই উপদেষ্টা মণ্ডলীর মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকেই বাংলাদেশের মানুষ ওন করে, গ্রহণ করে, ভালোবাসে। তার পাশাপাশি আরও বেশ কিছু উপদেষ্টা হয়তো রয়েছেন যারা নির্লসভাবে কাজ করে যাচ্ছেন বাংলাদেশের জনগণের জন্য, আগামীর সুন্দর একটি গণতন্ত্র উপহার দেওয়ার জন্য। কিন্তু বিতর্কিত কয়েকজন সিন্ডিকেট মেম্বার রয়েছেন যারা মূলত ডক্টর মোহাম্মদ ইউনূসকে ব্যবহার করে, তার ইমেজকে ব্যবহার করে ওনাদের হারানো ইমেজকে উদ্ধার করতে চায়। যেমন আপনারা জানেন যে বাংলাদেশে এই মুহূর্তে কয়েকজন উপদেষ্টাদের ব্যাপারে ইতিমধ্যেই বক্তব্য এসেছে, পরামর্শ এসেছে, জনগণের পক্ষ থেকে দাবি তোলা হচ্ছে যে তারা জুলাই বিপ্লবের সাথে গাদ্দারি করছে, তাদের পদত্যাগ করা উচিত। কিন্তু যখন তাদের পদত্যাগ করা উচিত বলে আমরা শুনতে পাচ্ছি, তখন তাদের পদত্যাগের বিষয়টা সামনে না এসে পদত্যাগের বিষয়টা আসলো ডক্টর মোহাম্মদ ইউনূসের। মানে এক ঢিলে দুই পাখি মারার একটি স্বপ্ন বাস্তবায়ন করতে গেলেন এই জায়গায় অবস্থানরত সেই সিন্ডিকেটের সদস্যরা। কি কৌশলটা করেছেন? যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস রয়েছেন অত্যন্ত জনপ্রিয়, তিনি সকলের কাছে গ্রহণযোগ্য একজন ব্যক্তি, তার বিদায়টা বাংলাদেশের জনগণ কেউ কোনো জায়গায় কামনা করে না। সে কারণে ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করবেন এই শব্দচয়নটার মধ্য দিয়ে বাকি যারা সিন্ডিকেট আছেন তার পাশে, তারা তাদের পাপগুলোকে মুছে ফেলতে চায়। মানে তাদের বিষয় আর আলোচনা সামনে না আসুক, ইউনূস বলয়ের মধ্যেই আপনি সারা দিন রাত 24 ঘন্টা দেশ বিদেশ আন্তর্জাতিক মহল ব্যস্ত থাকুক, আর ওই দুষ্ট লোকগুলো আবারও এই সুযোগে পার পেয়ে যাক। আর তাই হচ্ছে এবং হতেই থাকবে বলে মনে হচ্ছে। আপনারা জানেন বাংলাদেশে আমরা ঐক্যের জন্য প্রচেষ্টা চালিয়েছি, কিন্তু ঐক্যকে বিনষ্ট করতে কোনো উপদেষ্টা তাদের বিষদগার বর্ণনা করেছেন, মন্তব্য করেছেন, যে নিয়ে আমি বাই নেম তাদের নামে ভিডিও দিয়েছি। বারবার একই ব্যক্তিদের সমালোচনা করা আমার দায়িত্ব নয় এবং করতেও চাই না, এজন্য যে আমি ঐক্যের পক্ষের মানুষ। কিন্তু আমি বলছি যে কৌশলটা তারা নিচ্ছে, সেই কৌশলটা ভুল কৌশল নিচ্ছে। নিজেদের ইমেজ যেমন ক্ষুণ্ণ করছে, পাশাপাশি তাদের ইমেজটাকে এখন রক্ষার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের ইমেজও নষ্ট করার জন্য তারা মাঠে উঠে পড়ে লেগেছে। গত রাতে আপনারা শুনেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি পদত্যাগ করবেন, কিন্তু আদতে কি তিনি পদত্যাগ করবেন? এই পদত্যাগ পত্রটি কাকে দিবেন, কখন দিবেন, জনগণের সাথে তিনি বলেছেন কিনা, রাজনীতিবিদদের সাথে বলেছেন কিনা? না, আমরা শুনলাম একটি রাজনৈতিক দলের বিশেষ একজন নেতা, এনসিপির সম্ভবত নাহিদ সাহেব সাক্ষাৎ করতে গিয়েছেন এবং তার আগে তাদেরই অনেক নেতাকর্মীর পোস্ট পেলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব পদত্যাগ করবেন। আমরা সেই পোস্টের পাশাপাশি শুনতে পেলাম গুঞ্জন যে আসলেই তার পদত্যাগ করতে হতে পারে। কিন্তু এই ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ আসলে বাংলাদেশের জনগণ চায় কিনা? গতকালকে থেকে এখন পর্যন্ত দেখেছেন আমরা জনগণ কেউ চায় না যে ইউনূস সাহেব পদত্যাগ করুক, এবং ইউনূস সাহেবের পদত্যাগের মধ্য দিয়ে আমাদের কোনো সফলতা নেই, ব্যর্থতা ছাড়া। এমনকি এই সরকারেরও কোনো ব্যর্থতা হলে সেটা আমাদেরই ব্যর্থতা, আমাদের কোনো লাভ নেই এই সরকার বিদায় নিলে। কিন্তু এই সরকারের ঘাপটি মেরে থাকা দুই একজন ব্যক্তি যারা বিতর্কিত হয়েছে, যারা থাকলে আমি মনে করি যে সরকারের সমস্ত কার্যক্রম মেলান হয়ে যাচ্ছে, হয় তাদের সংশোধিত হওয়া উচিত, না হয় তাদের বিদায় নেওয়া উচিত। কিন্তু তারা বিদায় না নিয়ে তাদের বিষয়টাকে ঢেকে রাখার জন্য ইউনূস সাহেবের বিষয়টা সামনে এনেছে সুকৌশলে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে এখানে বলি দেওয়া হচ্ছে যাতে করে তার উপরে চাপিয়ে দিয়ে এই মানুষগুলো পাপ থেকে মুক্ত হয়ে সামনের পথে এগিয়ে যেতে পারে। সেজন্যই তারা এই কাজটা ভাইরাল করার চেষ্টা করেছে, কথা বলার চেষ্টা করেছে, বোঝানোর চেষ্টা করেছে। আমরা এখনো বিশ্বাস করি ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব নেওয়ার পূর্বেই অনেক শর্ত দিয়েছিলেন। তিনি বলেছিলেন এই যুবকদেরকে আমি দেশ গঠনে তাদেরকে নিয়ে কাজ করতে চাই। কিন্তু আমার মনে হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের রাজনীতিবিদদের উপরে যতটা না বিরক্ত, তার চাইতে বেশি বিরক্ত কিছু এই তার পাশে ঘুরঘুর করা পাবলিকেরা। না পারতেছেন তিনি তাদেরকে ইমপিচমেন্ট করতে, সরাতে, না পারতেছেন তাদের মতো করে চলতে। এক বাক্যে তারা বিতর্কর পর বিতর্ক জন্মই দিয়ে যাচ্ছে। সে কারণে আমরা গতকালকের একজন উপদেষ্টার ক্ষমা প্রার্থনার আমরা পোস্টও দেখেছিলাম, সেটা কিন্তু ইউনূস সাহেবের মিটিং হওয়ার পরেই, তার আগে না। তার মানে মিটিং এবং মিটিংয়ের ভাব গাম্ভীর্যতা সেই উপদেষ্টা উপলব্ধি করতে পেরেছেন বিদায় যে যা করছি এটা অন্যায়, তখন তিনি হয়তো এই পোস্ট করেছেন কিংবা তার বিষয়টা তিনি অনুধাবন করতে পেরেছেন। এভাবেই আজকের বাংলাদেশের সমগ্র জায়গায় এই সরকারকে সফলতা করানোর জন্য জনগণের সকল সমর্থন থাকা সত্ত্বেও
ব্যর্থতা করে দিচ্ছেন গুটি কয়েক সিন্ডিকেট সদস্য যারা তাকে মুভমেন্ট করতে দিচ্ছে না। পাশাপাশি আমাদেরও কিছু বিষয় আছে, যেমন রাজনীতির ময়দানের বাহিরে যারা বিভিন্ন সময় কথা বলেন কিংবা আমরা যারা কথা বলি, আমাদেরকেও এই সরকারকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া দরকার। সরকার কোন কোন কাজ দেশের জন্য করছেন সেটা জাতিকে জানানো দরকার। আওয়ামী লীগ আমলের মতো করে মিথ্যাচার, মানে আওয়ামী লীগের শেখ হাসিনা যেভাবে মিথ্যাচার করতো আর সেই মিথ্যাচারের জন্য একটা সত্য জিনিস লুকায়িত হয়ে যেত, সেটা আমরা চাই না। আমরা চাই এই সরকারের সব ভালো কাজগুলোও জাতি জানবে, খারাপ কাজগুলোও জানবে। আমরা অনেক সময় বলি এই সরকার মনে হয় দেশ বিক্রি করছে, আমরা মনে হয় কি কোনো একটা অঞ্চল ছেড়ে দিচ্ছে, কোনো একটা ম্যানেজমেন্ট আপনার কি বলে, এই যে আমাদের বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনাল যাদের সাথে আমরা কাজ করি, আমাদের সেই বন্দরগুলো, আমাদের দেশের ব্যবসা বাণিজ্যের জায়গাগুলো সরকার মনে হয় ছেড়ে দিচ্ছে। আসলে কি তাই? নাকি সরকার বেসরকারি উদ্যোগ নিয়ে যেভাবে বিভিন্ন দেশের সাথে চুক্তি করে সেই দেশের বড় কোম্পানির মাধ্যমে এই দেশের আপনার কি বলে পণ্য খালাস কিংবা পণ্য আদান প্রদানের ব্যবস্থা কিংবা ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা, এটা তো বিশ্বের বিভিন্ন ভালো ভালো দেশে করে। এই ভালো জিনিসগুলো আমাদের জাতির কাছে জানাতে হবে। আমি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের উপরে গতকালকের ভিডিওতে বলেছিলাম, সমগ্র রাজনীতিবিদদের দায়িত্ব হচ্ছে তাকে গিয়ে ধরে তাকে এই মুহূর্তে ক্ষমতায় রাখার জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যাওয়া। কিন্তু আমাদের এই যুবকরা, নতুন রাজনৈতিক দলের সদস্যবৃন্দ, আপনারা যদি এই ডক্টর মোহাম্মদ ইউনূসের ইমেজ সংকট করতে বদ্ধপরিকর হন, তাহলে আমাদের সবার কিছু করার নেই। ডক্টর মোহাম্মদ ইউনূস আপনাদের আমাদের সকলের সম্পদ, এবং আপনারা আপনাদের ভুল ত্রুটিকে আপনারা চাপিয়ে যাবেন, সেই চাপিয়ে যাওয়া স্বভাব বন্ধ করতে হবে। যেমন সেদিন বাংলাদেশের ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো একটি বিজয় অর্জন করেছে, বিজয়টায় যখন তারা পাওয়ার কথা কৃতিত্ব, আপনারা একটা ইস্যু নিয়ে আসলেন। কি ইস্যু? সেই 57 বছর আগের 54 বছর আগের যুদ্ধের ইস্যু নিয়ে এসে আপনি একটি দলকে টার্গেট করে মিথ্যা বিভ্রান্ত ছড়ালেন। যেখানে তারা পাওয়ার কথা ক্রেডিট, তাদেরকে সেখানে করলেন তুলোধনা এবং অসম্মান তাদেরকে করলেন, কিন্তু জনগণ সেটা বিশ্বাস করে নাই। ঠিক গতকালকেও যখন বাংলাদেশের মানুষের দাবি উঠছে কিছু কিছু উপদেষ্টার পদত্যাগ করা উচিত, তখন আপনারা নতুন করে সামনে নিয়ে আসলেন ডক্টর ইউনূস পদত্যাগ করছে। অর্থ হচ্ছে আপনারা একটা ইস্যু আর একটা ইস্যু থেকে ধামাচাপা দিয়ে রাখতে চান। এটা রাজনৈতিক দেউলিয়াত্বের প্রমাণ। আপনারা এভাবে করে রাজনীতিতে সফল হতে পারবেন না। সফল হতে হলে আদর্শের পরিবর্তন করেন, সফল হতে হলে সত্যিকার জিনিসগুলো জাতির কাছে প্রচার করুন। মিথ্যা বানোয়াট বিভ্রান্ত ছড়িয়ে জনগণের কাছে ভালোবাসা পাবেন না। অতএব প্রিয় দেশবাসী, আমরা বিশ্বাস রাখি ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করবেন না। তাকে আমাদের রাখতে হবে, আর তিনি রাগ হলেও রাখতে হবে, খুশি থাকলেও রাখতে হবে, পদত্যাগ করতে চাইলেও রাখতে হবে, না করতে চাইলেও রাখতে হবে। ইউনূস সাহেবের বিকল্প আমাদের হাতে আর কোনো পথ নেই, এবং তাকে দিয়েই নির্বাচন পর্যন্ত ওয়েট করতে হবে। তবে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের প্রতি আমার অনুরোধ, আপনার এই উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করুন। যাদেরকে নিয়ে বিতর্ক আছে বাদ দিয়ে দেন, অথবা তাদেরকে ডেকে নিয়ে বলেন যে তোদের যদি কোনো স্বার্থ না থেকে থাকে আল্লাহর রাস্তায় পদত্যাগ করো, দেশের স্বার্থে জাতির স্বার্থে পদত্যাগ করো। কই বাংলাদেশের কত মানুষই তো যুদ্ধ করেছে, আহত হয়েছে, নিহত হয়েছে, জুলুম অত্যাচারের শিকার হয়েছে। ওই অর্থে যদি আপনি বলেন, তাহলে বাংলাদেশের সবচেয়ে বেশি যদি উপদেষ্টা মন্ডলী নিয়োগ দেওয়া দরকার, তাহলে ওই যাদেরকে বিনা বিচারে অন্যায়ভাবে ফাঁসি দিয়েছে তাদের পরিবারের সদস্যদের উপদেষ্টা করা উচিত। তারপরে এই দেশের নির্যাতিত নিপীড়িত মানুষের কাছ থেকে করা উচিত। আপনারা আজকে 2-4 জন ব্যক্তিকে স্বার্থের কারণে এখানে ঢুকিয়ে রেখে আজকে তারা এটাকে সিন্ডিকেট বানিয়ে ফেলেছে। জনতার সাথে তাদের কোনো সম্পর্ক নেই। আসুন এই সকল সিন্ডিকেট মুক্ত বাংলাদেশ গঠন করি এবং একটি সুন্দর ধারায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় অগ্রসরী ভূমিকা পালন করি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ডক্টর ইউনূস ক্ষমতা থাকা ভালো দেশের জন্য। উনি না চালাতে ছেড়ে দিবেন, যে চালাতে পারে সে বসবে না, তাকে একটা বিব্রতকর পরিস্থিতিতে ফেলানোর চেষ্টা করা হইতেছে। দেশ যে দেউলিয়া হয়ে আছে, উনি আইসা অনেক কিছুই শুধরাইতেছে। উনি যেভাবে মনে করেন যে আছে তাকে ঠিক থাকতে দিতেছে না। দেশের জন্য জনগণের জন্য ভালোভাবে কাজ করতে পারে, তাহলে উনি থাকুক। ডক্টর ইউনূস ক্ষমতা থাকা ভালো দেশের জন্য, কিন্তু এখন বর্তমান যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার জন্য থাকা সত্যি কষ্টকর। এই জন্য উনি রাগ করে হয়তো পদত্যাগ করতে চাইতেছে, কিন্তু এটা দেশের জন্য ক্ষতি এবং আমাদের জাতির জন্য হয়তো অশনি সংকেত বয়ে আনতে পারে ভবিষ্যতে। না, আমি মনে করি যে ডক্টর ইউনূস ক্ষমতা যেন না ছাড়লেই দেশের জন্য ভালো হবে। কেননা উনি আগামী দেখা গেল যে 2-4-5 বছর দেশ চালায়, তাই মনে করি দেশের জন্য ভালো হবে, খারাপ হবে না। দেশ যে দেউলিয়া হয়ে আছে, উনি আইসা অনেক কিছুই শুধরাইতেছে। আমি যেটা মনে করি এবং কি দেখতেছি, যেটা নিজের চোখে দেখা, যেটা আমি বলছি যারা পারবে তাদেরকে দায়িত্বটা দেওয়া হোক। আর দেশটা যদি আবার খারাপ, আবার মা বাণিজ্য ধারায়, এরকম এটা আমরা চাই না। আমরা বাংলাদেশ শান্তি চাই।
আপনি যেভাবে মনে করেন যে আছে তাকে ঠিক থাকতে দিতেছে না, কারণ হলো কি বিভিন্ন দাবি যতগুলো আছে, যে প্রত্যেকটা দলের প্রত্যেকটা নেতাকর্মীর দাবি সবগুলো এখানে যা সম্পূর্ণ তার ঘরে চাপাই দিচ্ছে। এই জন্য উনি তো ভালোর জন্যই আসছিল, এখানে আসার পরে তো উনি দেখতেছে যে না, এখন আমি তো নিজেই থাকতে পারছি না, কারণ হলো কি তার বাসভবন ঘেরাও করে, সব জায়গায় আন্দোলন করে, সব জায়গায় মিটিং করে। কিন্তু আপাতত মনে করেন যে যেভাবে চালাইতেছে উনি চেষ্টা করছিল দেশটা ভালো চালার জন্য, কিন্তু এখন তো অনেক লোকে একটু ধৈর্য ধরি যে ঠিক মতো চালিয়ে নেবে, এটা তো দিচ্ছে না। সবগুলো দাবি একবারে তারা আসিয়া চালা শুরু করছে। আসলে বাংলাদেশের যে পরিস্থিতিতে তিনি আমাদের দেশের হাল ধরছে, তাতে তার আরও অনেক সময় থাকা প্রয়োজন। যেভাবে বাংলাদেশের মানুষের সাধারণ নিত্যদ্রব্যের দাম নিয়ন্ত্রণ এবং মনে করেন পরিবেশ সব কিছু এত আন্দোলন তার পক্ষে একার সামাল দেওয়া সম্ভব না, তাকে একটা বিব্রতকর পরিস্থিতিতে ফেলানোর চেষ্টা করা হইতেছে। এজন্যই তিনি এই সিদ্ধান্ত নিয়েছে। আমরা মনে করি আমাদের মধ্যে মুষ্টিমেয় কিছু লোক তাকে সরানোর জন্য এই চেষ্টাটা করতেছে, কিন্তু বাংলাদেশে আমি মনে করি যে বাংলাদেশের 80 থেকে 85% মানুষই চায় তিনি আরও দীর্ঘদিন থাকুক। আমরাও চাই তিনি আরও অনেকদিন থাকুক, বাংলাদেশের উন্নতি হবে। ডক্টর ইউনূস যে নিজেই সিদ্ধান্ত নিছে, এটা তার আসলে মনের রাগ থেকে নিছে যে আমি তোমাদের জন্য এত কিছু করার চেষ্টা করতেছি, তোমরা নিজেদের ভালোটা নিজেরা বুঝো না। ক্ষণিকের এবং লোভের কারণে তোমরা, দুর্নীতির এবং চাঁদাবাজির কারণে তোমরা এখন ক্ষণিকের জন্য আমাকে সরাই তোমরা নির্বাচন চাইতেছো। তবে আমরা চাই না, এবং তাকে রাখার জন্য যতদূর সম্ভব আমরা চেষ্টা করব। মানুষ অনেক ধরনের দাবি নিয়ে আজকে রাস্তায় বেরিয়ে পড়ছে। এখন ডক্টর ইউনূস সাহেব তো আসলে আসার পর থেকে যা চলতেছে ভালো, আমরা খারাপ দেখতেছি না। এরপরেও বিভিন্ন সাইডে সমস্যা তো থাকবেই, কারণ এত তাড়াতাড়ি তো আর একটা দেশ। এখন আমি বলবো যে সিদ্ধান্তটা আসলে আমাদের বর্তমান দেশের প্রেক্ষাপটে উনি যদি থাকে আর উনি যদি মনে করে যে না আমি থাকা ভালো হবে, আমরাও মনে করি উনি থেকে যদি দেশের জন্য জনগণের জন্য ভালোভাবে কাজ করতে পারে তাহলে উনি থাকুক। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন প্রফেসর ইউনূস, ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ক্ষমতায় থাকছেন, তিনিই প্রধান উপদেষ্টা থাকছেন, তিনি পদত্যাগ করার সিদ্ধান্ত প্রত্যাহার করেছেন, তিনি পদত্যাগ করছেন না। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এই সংবাদটি পাওয়ার পরে আপনারা কতটা খুশি, আপনাদের অনুভূতি কি অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, যদি এমনটা হয় প্রফেসর ইউনূস এই মুহূর্তে দেশের এই ক্রান্তির লগ্নে দেশের হাল ছেড়ে তিনি চলে যায়, তাহলে খুবই ভয়াবহ একটা অবস্থার মধ্যে পড়ে যাব আমরা। ভয়ানক একটা পরিস্থিতি ঘটবে, দেশের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। একমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূসই পারে এই দেশটাকে এগিয়ে নিয়ে যেতে, এবং তিনিই একমাত্র ব্যক্তি যিনি বাংলাদেশের এই ক্রান্তি লগ্নে বাংলাদেশকে টেনে তুলে নিতে পারে ভালো একটা পজিশনে। কিন্তু আমরা তাকে মূল্যায়ন করছি না, তার সমালোচনায় লিপ্ত। বিভিন্ন দাবি দাবা নিয়ে 2 দিন পর পর আমরা যমুনার সামনে আমরা বসে যাচ্ছি আন্দোলনে, এগুলোই আসলে তিনি সহ্য করতে পারছেন না। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা আপনাদের মতামত অভিমত জানাবেন কমেন্টে। আপনারা কি বলতে চান? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। দেখা হবে আর অন্য কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।